ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগে। বাগানপাড়া নামে একটা গ্রাম ছিল। গ্রামের নাম বাগানপাড়া ছিল কারণ গ্রামের আশেপাশে বেশ কয়েকটা বাগান ছিল। বাগানগুলোর বিশেষত্ব এই যে প্রায় অধিকাংশ গাছই ছিল ফলের গাছ। আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল এইরকমই বিভিন্ন ধরনের গাছ এই গ্রামটিকে ঘিরে রেখেছিল। ছোট্ট একটা গ্রাম, মোটামুটি 30টা পরিবার ছিল, কিন্তু এই বাগানগুলি বিশেষ কারো মালিকানাধীন ছিল না। তাই গ্রামের মানুষ নিজেদের মধ্যে আলোচনা করে গাছগুলোর দেখাশোনা এবং ফলমূল মধু সংগ্রহ করত। গ্রামটি যেহেতু শহর থেকে অনেকটা দূরে ছিল, তাই যানবাহন এবং বিদ্যুৎ থেকে গ্রামটি সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন ছিল। যানবাহন বলতে তখনকার ঠেলাগাড়ি আর পুরনো দু একটা রিক্সা বলতেই ভরসা ছিল। আর বিদ্যুতের সামান্য আলো পৌঁছেছিল গ্রামের 2-1 অর্থবিত্ত পরিবারে। গ্রামের বেশিরভাগ ঘরেই ছিল প্রদীপ ও লণ্ঠনের মৃদু আলো একমাত্র ভরসা। দিনের আলো ফুটলেই গ্রামের পাপথগুলো অন্ধকারে ডুবে যেত। আর যেখানে বেশিক্ষণ অন্ধকার থাকে সেখানে বাস করে অন্ধকারের অনুচর, অর্থাৎ গ্রামটিতে ভূত প্রেতের উপদ্রব ছিল বেশি। সন্ধ্যার পর তাই সবাই যে যার বাড়িতে চলে যেত। গ্রামের আড্ডার জায়গা বলতে গ্রামের একমাত্র চায়ের দোকান বিশুদার চায়ের দোকান। সারাদিন কাজের পর গ্রামের পুরুষেরা এখানে আসতো আড্ডা দিতে, কিন্তু সন্ধে নামলেই আলোর অভাবে চায়ের দোকানটিও অন্ধকার হয়ে যেত। সন্ন্যাত, অনিকেত ও রজত ওরা ওই গ্রামেই থাকতো। ওরা ছিল একে অপরের ছোটবেলার বন্ধু। ওদের বন্ধুত্বের বেশ নাম ছিল গ্রামে। বছর 30-এর এই 3 বন্ধু সারা গ্রাম দাঁতিয়ে বেড়াত। সারাদিন কাজের পর বিশুদার চায়ের দোকানই ছিল ওদের আড্ডার ঠেক। বলতে গেলে ওরাই চায়ের দোকানের আড্ডাটাকে মাতিয়ে রাখত। বর্ষার এক সন্ধ্যায় চায়ের দোকানে মাছ খাওয়া, মাছ ধরা আড্ডার এক বিশেষ বিষয়বস্তু হয়ে ওঠে। কে কোন মাছ পছন্দ করে, কোন মাছের স্বাদ বেশি, তা নিয়ে তুমুল আড্ডা চলছিল। সেখানেই অনিকেতের মাথায় রুই মাছের ঝোল খাওয়ার ভূত মাথায় চাপে। ঠিক করে পরের দিনই রুইয়ের ঝাল খাবে। পরের দিনই ফলমূল বাজারে বিক্রির পর সেখান থেকে বড় একটা রুই মাছ কিনে আনবে। কিন্তু পরের দিন সকাল থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়। রজত ও সনিকেত বারণ করলো যে ফলমূল পাড়তে যেতে হবে না, কারণ বৃষ্টির মধ্যে গাছ থেকে ফল পেড়ে বিক্রি করা মোটেও সাধ্যের কাছে নয়। কিন্তু অনিকেত জিদ করে যে আজই তাকে মাছের ঝোল খেতেই হবে। তাই বাধ্য হয়েই 2 বন্ধু গেল তার সাথে বাগানে ফল পাড়তে। সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে তারা বহু কষ্টে গাছ থেকে কিছু ফল সংগ্রহ করলো। সেগুলো বিক্রি করলে অন্তত একটা রুই মাছ কেনা যাবে। বাজারে গিয়ে সেই ফলগুলো বিক্রি করে অনিকেত একটা পেল্লায় রুই কিনল। মনটা খুশি হয়ে গেল তার। কিন্তু তখনই এলো বিপত্তি। প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। সে অবস্থায় বাইরে বেরোনো যায় না। বৃষ্টি যখন থামলো তখন প্রায় রাত 10টা হয়ে গেছে। এই রাতে অন্ধকারে কাঁচা একটা মাছ নিয়ে অন্ধকারে ডুবে থাকা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরাটা বড় ঝুঁকির কাজ হয়ে যাবে। রজত বলে উঠল, ভাই তুই মাছের ঝাল কাল খাস, আজ বাড়ি যাস না, রাস্তাতে কিন্তু ভূতের ভয় রয়েছে। এই থামতো, কিসের ভূতের ভয়? এই তোরা জয়ান মানুষ, তোরা এখানে থাক, আমি একাই যাব, আমার কাউকে লাগবে না। এই বলে দোকান থেকে একটা লণ্ঠন নিয়ে অনিকেত বেরিয়ে পড়ল একাই। বাজার থেকে গ্রাম বেশ দূরে। বাজার থেকে রাস্তা বরাবর কয়েকটা স্ট্রিট ল্যাম্প থাকায় বিশেষ চলতে কোনো সমস্যা হলো না। কিন্তু এরপরেই গ্রামে যাওয়ার রাস্তায় বিস্তৃত ঘন বাগানের মধ্যে দিয়ে অন্ধকারে যেতে হবে তাকে, কারণ সেখানে কোনো স্ট্রিট লাইট নেই।
প্রবেশের মুখে অনিকেত দাঁড়িয়ে দেখল রাস্তার সামনেটা আলকাত্রার মতোই কালো। মাছের ঝালের কথা মনে করতেই অনিকেত চলতে শুরু করলো আবার। বাগানের মধ্য দিয়ে মেঠো পথ বৃষ্টির মধ্যে কাদা চপচপে হয়ে গেছে। লণ্ঠনটা সামনে ধরে তার মধ্যে দিয়েই অনিকেত ধীরে ধীরে চলতে লাগলো। এভাবেই কিছু দূর গিয়ে অনিকেত থমকে দাঁড়ালো। সামনে ভালোভাবে দেখা না গেলেও সে বুঝতে পারল আম জাম পার হয়ে সে চলে এসেছে তেঁতুল তলার পথ। দুধারে সারি সারি বড় বড় তেঁতুল গাছে দাঁড়িয়ে। তেঁতুল গাছের পাতা বেশি ঘন এবং বেশি ঝাড়পালা হওয়ায় তেঁতুল তলার রাস্তাঘাট আরো বেশি ঘন কালো ও অন্ধকার। হঠাৎই কেমন একটা অস্বস্তি হতে লাগলো অনিকেতের। অস্বস্তিটা কিসে? কিছুক্ষণ দাঁড়িয়ে অনিকেত বুঝতে পারল সামনের কালো অন্ধকারই অস্বস্তির কারণ। তার শরীর আর তার মন সেখানে যেন যেতেই চায় না, কিন্তু ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। ফিরে গেলে ওরা কি ভাববে, এইসব চিন্তা করে অনিকেত আবার হাঁটতে শুরু করলো। এতক্ষণে লণ্ঠনের আলোটাও অনেকটা ঝিমিয়ে এসেছে। কয়েক পা হাঁটতেই অনিকেত চমকে দাঁড়ালো। কেমন একটা বিশ্রী গন্ধ চারিদিকে। তখন অনিকেত সামনে তাকালো। প্রায় 10 হাত দূরে বাঁদিকে বড় তেঁতুল গাছটার পাশে একটা বড় সাদা অবয়ব দেখা যাচ্ছে না? শেয়াল নাকি বনবিড়াল? সেটা হলে তো 2-1 ধমক দিলেই চলে যাবে। লণ্ঠনটা একটু এগিয়ে ধরতেই অনিকেত চমকে উঠল। 10 কিংবা 12 বছরের একটা বাচ্চা মেয়ে সেখানে দাঁড়িয়ে। পরনে ছিল একটা জীর্ণ সাদা ফ্রক। ওর দৃষ্টিটা নিস্তেজ, কিন্তু চোখের মণি দুটো মনে হচ্ছে জ্বলছে। একটু ভয় পেল অনিকেত। মেয়েটাকে দেখে নয়, কিন্তু এত রাতে এত ঝড় বাদলার পর এই নির্জন অন্ধকার জায়গায় তেঁতুল তলায় এই 10 বছরের একটা বাচ্চা মেয়ে কি করছে? ভয়টাকে চেপে রেখে সে মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল, এই মেয়ে, তুমি এখানে এত রাতে কি করছো? তোমার বাবা মা কোথায়? পথ হারিয়ে ফেলেছো নাকি? কিছুক্ষণ নিস্তব্ধতা। মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিকেতের হাতে থাকা রুই মাছটার দিকে। কেমন একটা ললিত দৃষ্টি তার। অনিকেতের পুরো ব্যাপারটা কেমন একটা অদ্ভুত ঠেকল। তবু খিদে পেয়েছে মনে করে অনিকেতের দুপুরে না খাওয়া একটা পাউরুটি আর একটা লাড্ডু তার দিকে এগিয়ে দেয়। কিন্তু মেয়েটার চোখ যেন একদিকেই আটকে আছে, আর ওর দৃষ্টিটা আরো বেশি ললিত হয়ে উঠেছে। তার দৃষ্টিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সে অনিকেতের হাতে থাকা ওই মাছটাই চায়, আর কোনো কিছু চায় না। অনিকেত এক প্রকার জোর করে পাউরুটি আর লাড্ডুটা মেয়েটাকে দিতে চাইল। এক পর্যায়ে অনিকেতের হাত ওই মেয়েটার হাতে স্পর্শ করে, আর তাতে অনিকেত যেন কম্পিত হয়ে ওঠে। মেয়েটার হাত এত ঠান্ডা কেন? কোনো মানুষের হাত কি এত ঠান্ডা হতে পারে? কেউ সঙ্গে সঙ্গে অনিকেতের ঘাড়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। ওর শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা তড়িৎ বেয়ে গেল। অনিকেত কিছু একটা বুঝতে পারে। ও সাথে সাথে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। খুব ভয় পেয়েছে অনিকেত। ও যে বাচ্চা মেয়ে নয় এটা সে বুঝতে পেরেছে, কিন্তু অনিকেতের পা যেন কাদার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে ওর শরীরটা যেন ক্রমে ভারী হয়ে যাচ্ছে। কিন্তু কিছু দূর এগিয়ে অনিকেত বুঝতে পারে তার থেকে প্রায় 10-15 হাত এগিয়ে সামনের আরেকটা তেঁতুল গাছের ঠিক পাশে সেই বিভীষিকা দাঁড়িয়ে। কিন্তু মেয়েটাকে আগের থেকে লম্বা মনে হচ্ছে না। আর এত কম সময়ে মেয়েটি সামনে আসলো কি করে? অনিকেত দাঁড়িয়ে পড়ল আর দেখলো মেয়েটা প্রচন্ড আক্রোশে তার নখ দিয়ে তেঁতুল গাছে আঁচড়াচ্ছে, আর একটা
বিশ্রী রকম শব্দ হচ্ছে সেখান দিয়ে। এই বিভৎস জিনিসকে দেখে অনিকেতের হাড় হিম হয়ে আসে। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও অনিকেত বেশ বুঝতে পারছে ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। অনিকেত বুঝলো খুব বড় ভুল হয়ে গেছে তার। বন্ধুদের কথা শোনা উচিত ছিল, কিন্তু এখন কি করণীয়? ওর চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসছে আর প্রচন্ড ভয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। অনিকেত নিশ্চিত বুঝতে পারল এখানে আর দাঁড়ালে ওর সাক্ষাৎ মৃত্যু। না, অনিকেত ভেবে নিল এভাবেই হেরে গেলে চলবে না। সে তার শরীরের সমস্ত শক্তি একত্র করে সে দৌড়তে লাগলো সামনের দিকে। কোনো দিকে না তাকিয়ে সে হাঁপাতে হাঁপাতে সামনের দিকে দৌড়তে লাগলো, যেন আর কোনো ভয়ঙ্কর জিনিস তার চোখে না পড়ে। হঠাৎই অনিকেত পিছন থেকে একটা টান অনুভব করলো। পিছনে না তাকিয়েও অনিকেত যা দেখলো তা হলো একটা রক্ত শূন্য শীর্ণ হাত তার বা হাতে থাকা রুই মাছটা খামচে ধরেছে। কিছু করার আগেই আরেকটা বরফ ঠান্ডা হাত খামচে ধরেছে তার ঘাড়ের ঠিক নিচে। অনিকেত অনুভব করলো সেই হাতের তীক্ষ্ণ নখ তার ফতুয়া ছিঁড়ে ডেবে যাচ্ছে তার শরীরের ভেতরে। প্রচুর কষ্টে ও যন্ত্রণায় অনিকেত বেরিয়ে আসার শেষ চেষ্টা করলো ওই পিচাসিনীর হাত থেকে বেঁচে বাসার। কিন্তু হঠাৎই তার চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো। ওর শরীর আর মন এই চাপ আর নিতে পারল না। অনিকেত জ্ঞান হারালো। পরের দিন সকালে অনিকেতের দুই বন্ধু বাড়ি ফেরার পথে অনিকেতকে পড়ে থাকতে দেখলো সেই তেঁতুল গাছ তলার নিচে। ওর চোখ মুখ দেখে মনে হলো প্রচন্ড ভয় পেয়েছে কোনো কিছু দেখে। অচেতন হয়ে পড়ে থাকা অনিকেতের পিঠে একটা গভীর নখের দাগ, আর তার পাশেই পড়েছিল একটা আধ খাওয়া মাছের মাথা। অনিকেতকে তার বন্ধুরাই উঠিয়ে বাড়ি নিয়ে আসে, কিন্তু এরপরে সম্পূর্ণ গ্রামে একটা কথা রটে যায়। তেঁতুলতলার অতৃপ্ত অশরীরী মাছ চায়।